ছোটবেলায় আমাদের প্রত্যেকের মাথার উপর একটা ছাদ থাকে। ধীরে ধীরে যখন আমরা বড় হই তখন নাকি সেই ছাদটা মাথার উপর থেকে সরতে থাকে। তবে আমাদের আজকের গল্প কিন্তু কারোর ছাদহীন পৃথিবীটাকে নিয়ে নয়, কোনো একজনের ছাদযুক্ত পৃথিবীটাকে নিয়ে। সমাজ, পরিবার এবং কিছু পরিচিত মানুষেরা মাঝে মাঝে আমাদের নিজেদের সত্তাটাকে আমাদের থেকে কেড়ে নেয়, হয়তো আমাদের কোনো একটা ভালোর জন্যই। কিন্তু যেখানে নিজের ভালো লাগা নিয়ে বাঁচা যায় না, প্রতি মুহূর্তে কারো দেওয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখে আমাদের ঘুমোতে যেতে হয়, তখন কি সেই ঘুমে শান্তি থাকে? ঘর কিন্তু কখনোই শুধু একটা ছাদ দিয়ে তৈরি হতে পারে না। ছাদের নিচে থাকে 4টে দেওয়াল, একটা জানালা, একটা দরজা। সেই জানালা দিয়ে আলো, বাতাস, অক্সিজেনের আসা যাওয়া চলে, আর দরজা দিয়ে মানুষের। এসব কিছুর চলাচল যদি থাকে তাহলেই তো একটা ঘর তার পূর্ণতা পায়। আমাদের আজকের গল্প যাকে নিয়ে, তার জীবনের জানালা দরজা একটা সময় বন্ধ হয়ে এসেছিল কোনো একটা কারণে। হয়তো সে নিজেই সেটা বন্ধ করতে বাধ্য হয়েছিল। কিন্তু কেন? শুনতে থাকুন আমাদের আজকের গল্প, নিশি। ঘরের প্রচণ্ড মশার জন্য ছটফট করতে করতে অবশেষে ঘুমটা ভেঙেই যায় অনিন্দর। হঠাৎ এত মশা কোথা দিয়ে এলো তা বুঝতে পারছিল না সে। ঘরের দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে সে দেখে রাত 1টার বেশি বাজে। বিছানা ছেড়ে উঠে একটা কয়েল ধরায় অনিন্দ। তারপর আবার বিছানায় এসে শুয়ে পড়ে। আর তখনই ব্যাপারটা লক্ষ্য করে সে, তার পায়ের সামনে জানালাটা খোলা। এই জন্যই সুযোগ বুঝে শত্রুপক্ষ নিজের জায়গা দখল করেছে। তবে শুয়ে পড়ার দরুন আর আড়মোড়া ভেঙে উঠতে ইচ্ছা করছিল না অনিন্দর। ঘরের নীল রঙের নাইট ল্যাম্পটা জ্বলছিল, তবে এখন তার আলো ঢাকা পড়ে গিয়েছে বাইরে থেকে আসা স্ট্রিট ল্যাম্পের হলুদ আলোয়। বসন্তের রাত, চারিপাশ নিস্তব্ধ। জানালার বাইরে যে কটা গাছ অনিন্দর চোখে পড়ছিল তারা সবই ভিজে রয়েছে। মাঝে মাঝেই বয়ে যাওয়া ঠান্ডা হাওয়ার দাপট জানালার কার্নিশ ভিজিয়ে দিচ্ছে। অনিন্দ বুঝল কিছুক্ষণ আগে নিশ্চয়ই বৃষ্টি হয়ে গিয়েছে। পূর্ণিমার গোল চাঁদটা ধীরে ধীরে নিজের লজ্জা নিবারণ করে মেঘেদের আড়াল থেকে বেরিয়ে আসছে। শুয়ে শুয়ে এসবই দেখছিল সে। তবে হঠাৎই একটা শব্দ ভেসে আসে তার কানে। না, ঠিক শব্দ নয়, একটা সুর। চারিপাশ নিঝুম থাকার জন্য সেই সুরটা যেন একটু বেশি স্পষ্ট হয়ে উঠছিল। তবে এই সুর অনিন্দর কাছে অচেনা নয়। গত 1-2 দিনেও ঠিক এই সময় সে একই সুর শুনতে পেয়েছে। ঘুমন্ত অবস্থায় আর সেটাকে খুব একটা গুরুত্ব দেয়নি সে। তবে আজ অনিন্দ ঘুমিয়ে নেই, তাই সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে পড়ে সে, আর গিয়ে দাঁড়ায় জানালার সামনে। জানালার বাইরে চারিপাশ দেখার চেষ্টা করল অনিন্দ, কিন্তু না, তেমন কিছুই চোখে পড়ে না তার। সে শুধুই দেখতে পায় ঘুমের কোলে ঢলে পড়া উত্তর কলকাতার ব্যস্ত মফস্বলটাকে। ধীরে ধীরে যেন সেই সুর আরও গাঢ় হয়ে উঠল। সে সুর ছড়িয়ে পড়তে লাগল মফস্বলের আনাচে কানাচে। যতই সময় গড়াতে থাকে ততই মনে হয় সেই মহিম সুর যেন ঠিক অনিন্দর দিকেই ধেয়ে আসছে। আকাশের চাঁদটা আবার গিয়ে ঢাকা পড়েছে মেঘের আড়ালে। সেও যেন লুকিয়ে পড়তে চায় তার থেকে। এমনই সময় অনিন্দর সামনে দণ্ডায়মান কৃষ্ণচূড়া ফুল গাছের পাতার ফাঁক দিয়ে দোতলার উপর থেকে চোখ যায় বৃষ্টির জলে ভিজে থাকা কালো পিচের রাস্তাটার দিকে।
আর সঙ্গে সঙ্গে তার শির দ্বারা বেয়ে যেন একটা শীতল স্রোত বয়ে যায়। কিছুক্ষণের জন্য শরীর ঠান্ডা হয়ে আসে। এ কি দেখছে অনিন্দ? সে দেখল রাস্তায় একটা সাইকেল। রাস্তার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে অতি সন্দর্পণে প্যাডেল মেরে এগিয়ে আসছে সে। তবে যেটা দেখে অনিন্দ ভয়টা পেল সেটা হচ্ছে সাইকেলে কোনো মানুষ নেই। যে সাইকেলটা চালাচ্ছে তাকে দেখা যাচ্ছে না। অনিন্দ ভাবল হয়তো তার মনের ভুল, তাই একবার চোখ তুলে আবার একই জায়গায় দেখল সে। তবে কাকতালীয়ভাবে পরিবর্তন কিছুই পেল না সে। সাইকেলটা যত তার থেকে দূরে সরে যাচ্ছে ততই যেন সেই সুরটা মিলিয়ে যাচ্ছে হাওয়ার সাথে। সাইকেলে বসেই কেউ যেন এক অজানা বাদ্যযন্ত্র অনবরত বাজিয়ে চলেছে। তবে বাদক বা সাইকেল চালক কারোরই শরীর চোখে দেখা যায় না। জানালার কপাটে চোখ রেখে যতক্ষণ সাইকেলটাকে দেখা যায় ততক্ষণই সাইকেলটাকে দেখতে থাকে অনিন্দ। সেদিন রাতে ভালো মতো ঘুমই হয়নি অনিন্দর। আর সারাদিন ভেবে গেছে যে গত রাতে যা সে দেখেছিল সেগুলো কি আদৌ সত্যি নাকি কোনো দুঃস্বপ্ন। কিছুতেই তার মন এই বিষয়ে রাজি নয় যে সে যা দেখেছে তা সব সত্যি। সময় যত বাড়ছে ততই কৌতূহলী হয়ে উঠছে অনিন্দ। তবে এই কথা কাউকে বলতেও পারিনি সে। হয়তো তাকে মানসিক রোগী বলবে লোকে এই কথা শুনলে। তবে সে যা দেখেছে তা তো কোনোভাবেই মিথ্যে হতে পারে না। ভীতু ছেলে অনিন্দ কোনোদিনই নয়, তাই সে ঠিক করল আজ রাতে সে অপেক্ষা করবে এই সাইকেলটার জন্য। যদি সাইকেলের দেখা মেলে তাহলে সে দেখতে চায় এই সাইকেলের উদ্দেশ্য কি বা এর গন্তব্যস্থলই বা কোথায়। রাত তখন 1:45। বাড়ির সামনে ওই কৃষ্ণচূড়া গাছটার নিচে গায়ে একটা চাদর মুড়ি দিয়ে এসে দাঁড়ায় অনিন্দ। আগের দিনের মতোই সারা পাড়া নিস্তব্ধ। আজ আকাশে মেঘ নেই, সম্পূর্ণ আকাশ পরিষ্কার। চাঁদের নীলাভ আলোয় রাস্তার উপর বড় ছোট বাড়িগুলোর ছায়া এসে পড়েছে। ধীরে ধীরে সময় গড়াতে লাগলো। তারপরই অপেক্ষার অবসান ঘটিয়ে অনিন্দর কানে হঠাৎই ভেসে এলো সেই সুরটা। অনিন্দর শ্বাস প্রশ্বাসের বেগ যেন হঠাৎই বেড়ে গেল। সে তৎক্ষণাৎ গাছের পিছনটায় লুকিয়ে পড়ে। ধীরে ধীরে সেই সুর অনিন্দর কানে আরো স্পষ্ট হতে লাগলো। আর একটা সময় সে দেখতে পেল ঠিক আগের দিনের মতোই সেই সাইকেলটা ধীরে ধীরে এগিয়ে আসছে এদিকে। আর সাথে সাথে সেই সুরটাও বয়ে এনেছে সে। একটা নেশা আছে সেই সুরটার মধ্যে। এক নাগারে শুনলে ধীরে ধীরে যেন চোখ বন্ধ হয়ে আসে। তারপর হঠাৎ সাইকেলটা এগিয়ে আসতে আসতে ঠিক অনিন্দর সামনে এসে দাঁড়িয়ে যায়। অনিন্দ গাছের পিছনে, তাই তাকে দেখে ফেলার প্রশ্ন ওঠে না। সাইকেলটা যেন এক সন্দেহভাজন দৃষ্টিতে দেখে নিচ্ছে চারিপাশ। সে হয়তো বুঝতে পারছে যে আজ তাকে কেউ ফলো করছে। অনিন্দর মনে হতে লাগলো এই বুঝি সে নিজের দিক পরিবর্তন করে এগিয়ে আসবে তার দিকে আর ধাওয়া করবে যত দূর পর্যন্ত করা যায়। তবে সাইকেলটা আর দাঁড়ালো না, আবার সামনের দিকে চলতে লাগলো। অনিন্দ ধীরে ধীরে গাছের পিছন থেকে বেরিয়ে রাস্তার একটা কোনায় এসে দাঁড়ায় আর দেখে সাইকেলটা দক্ষিণ পাড়ার দিকে এগিয়ে যাচ্ছে। চারিপাশের নিকষ কালো অন্ধকার যেন হঠাৎই আরো গাঢ় হয়ে উঠল। আগের দিনের মতোই শো শো শব্দে সীমাহীন দক্ষিণমুখী বাতাস বয়ে চলেছে। ধীরে ধীরে পা টিপে টিপে সাইকেলটার পিছু নিল অনিন্দ।
মিনিট কয়েক বাদে হঠাৎ তাকে দাঁড়িয়ে যেতে হয় আর গিয়ে লুকাতে হয় রাস্তার একটা পাঁচিলের পিছনে, কারণ সাইকেলটা দাঁড়িয়েছে। সাথে ওই বাজতে থাকা সুরটাও এখন আর শোনা যাচ্ছে না। বয়ে চলা মৃদুমন্ত ঠান্ডা হাওয়ার মাঝেও বিন্দু বিন্দু ঘামের কণা যেন ঝরতে থাকে অনিন্দর পিঠ আর কপাল বেয়ে। তারপর সাইকেলটা আবার চলতে শুরু করলো। আবারও বেজে উঠল সেই অজানা বাদ্যযন্ত্রের সুর। তবে তার দাঁড়ানো আর ফের চলার মাঝখানের কয়েক মুহূর্তে একটা ঘটনা লক্ষ্য করে অনিন্দ। সাইকেলটা যেই বাড়িটার সামনে দাঁড়িয়েছিল তার জানালা এতক্ষণ খোলা ছিল, আর এখন সেটা বন্ধ হয়ে গেছে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় সাইকেলটার সাথে কেউ যেন চুপি চুপি কোনো খবর আদান প্রদানের কাজ সম্পন্ন করলো। তার মানে এই সাইকেলটার ব্যাপারে শুধু অনিন্দই নয়, এই মফস্বলে আরও একজন জানে। কপাল বেয়ে পড়া ঘামের কণা চাদরের একটা অংশ দিয়ে মুছে আবার সাইকেলটার পিছু করতে থাকে অনিন্দ। এদিকে সবকটা বাড়ির জানালা বন্ধ। এখন কোথায় দাঁড়াবে সাইকেলটা সেটাই দেখার কৌতূহল নিয়ে সেই সুরের সাথে সাথে এগিয়ে যায় অনিন্দ। বেশ কিছুক্ষণ পর হঠাৎ একটা দোতলা বাড়ির জানালার দিকে দৃষ্টিগোচর হতেই চোখটা স্থির হয়ে যায় অনিন্দর। সে দেখে সেই দোতলার জানালাটা হঠাৎ খুলে গেল। বোধহয় একটা মুখমণ্ডল উকিও মারল রাস্তার দিকে। তারপর আবার জানালাটা বন্ধ হয়ে গেল। কেউ কি অনিন্দকে তাহলে দেখে ফেলল? না, তা তো হবার কথা নয়। অনিন্দ একেবারে রাস্তার বাদিক ঘেঁষে হাঁটছে। তাকে দেখবার প্রশ্নই ওঠে না। তাহলে কেউ কি সাইকেলটা দেখার জন্য জানালাটা খুলল আর দেখা মাত্রই জানালা বন্ধ করে দিল? কিন্তু তাই বা কেন? আগের বাড়িটায় তো সাইকেলটা যাওয়ার পর জানালা বন্ধ হয়েছিল। তবে এখন তো এই সাইকেলটা বাড়িটার সামনেও যায়নি। তবে কিছুক্ষণ পর এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেল অনিন্দ। সাইকেলটা এগিয়ে যেতে যেতে কাকতালীয়ভাবে ঠিক ওই বাড়িটার সামনে গিয়েই দাঁড়িয়ে যায়, আর সাথে সাথে সুরটাও বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ কোনো পরিবর্তন চোখে পড়ে না অনিন্দর। তবে তারপর অনিন্দ দেখল সেই বাড়ির ব্যালকনিতে একটা বছর ষোড়শের ছেলে। ছেলেটাকে চেনে অনিন্দ। ওর নাম আকাশ। অনিন্দদের সাথেই মাঝে মাঝে ফুটবল খেলে সে। সাইকেলটা আবার যখন সামনে এগোতে লাগলো তখন সে দেখে ছেলেটা ব্যালকনিতে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা ব্যাগটা উপরে তুলে নিল, আর তারপর কি যেন একটা বের করলো যা অন্ধকারে ভালো মতো দেখতে পেল না অনিন্দ। তারপর ছেলেটা ঘরের ভিতরে চলে যায়। যে ঘটনাগুলো ঘটে চলেছে তার একটা মানে বা ইঙ্গিত তো আছেই, না হলে কেন একই জিনিস ঘটল পরপর দুবার? আগের বারের মতো এবারও সুরটা কিছু সময়ের জন্য থেমে আবারও বাজতে লাগলো, আর ঠিক একইভাবে কোনো একটা কিছু আদান প্রদান হলো। তবে কি আদান প্রদানই বা হতে পারে এই সাইকেলটার সাথে কোনো মানুষের? এ যেন একটা খেলা, যেই খেলার সরঞ্জাম শুধু একটা সাইকেল আর একটা অজানা সুর। অনিন্দর হঠাৎ মনে পড়ে সে সাইকেলটার পিছু করা ছেড়ে সেখানে দাঁড়িয়েই এক নাগারে ভেবে চলেছে। বহুদূর থেকে সুরটা ভেসে আসছিল অনিন্দর কানে। অনিন্দ সেই সুর লক্ষ্য করে অনুসরণ করার চেষ্টা করলেও তবে পারল না। উত্তর কলকাতায় অলিগলির অভাব নেই। কোথায় এখন সাইকেলটা চলে গিয়েছে তা খুঁজে বের করা মুশকিলই বটে। তবে তাতে খুব একটা সমস্যা নেই। কাল সকালে আকাশকে সমস্তটা জিজ্ঞেস করলেই কিছু না কিছু জানা যাবে। ওর সাথেই বা এই সাইকেলের কি সম্পর্ক, যার কোনো চালককে চোখে দেখা যায় না?
মাথার ভিতর বহু প্রশ্নের জট নিয়েই সেদিনের মতো ঘরে এসে শুয়ে পড়ে অনিন্দ আর অপেক্ষা করতে থাকে পরদিন সকালের। সকাল তখন 9:45। পাড়ার চায়ের দোকানে বসে খবরের কাগজ পড়ছিল অনিন্দ। এই দোকানের পাশেই আকাশদের বাড়ি, তাই খবরের কাগজ পড়তে পড়তে ওদের বাড়ির দিকেও নজর রাখছিল অনিন্দ। আকাশকে দেখতে পেলেই সে গিয়ে ধরবে তাকে। অবশেষে আরও মিনিট 10 পর বাড়ির সামনে আকাশকে দাঁড়িয়ে ব্রাশ করতে দেখতে পায় অনিন্দ। খবরের কাগজটা পাশে রেখেই ওর দিকে এগিয়ে যায় সে। কে রে আকাশ, খেলতে যাচ্ছিস না কেন এখন? আকাশের কাঁধে একটা হাত রেখে বলে অনিন্দ। আরে অনিদা, মর্নিং। এই কাল থেকে পরীক্ষা, তাই কয়েকদিন বন্ধ রেখেছি। শেষ হলে আবার যাব। ও, তোর তো এবার মাধ্যমিক, তাই না? হ্যাঁ। বাহ, ভালো। তা ওই জন্যই রাত জেগে পড়ছিস বুঝি? হ্যাঁ, সিলেবাস আগে থেকে কভার না করলে যা হয় আর কি। তা তুমি কিভাবে জানলে? কাল রাতে ব্যালকনিতে ছিলি তো, তাই মনে হলো আর কি। হঠাৎ আকাশ অনিন্দর চোখ থেকে নিজের চোখ সরিয়ে নেয় আর তারপর বলে, কই না তো। হ্যাঁ, কাল দেখলাম তো তোকে, অস্বীকার করছিস কেন? এবার একটু আমতা আমতা করে আকাশ। না মানে আমি ছিলাম কখন? ওই 1:10-15 নাগাদ। ও কিছু না, এমনি এসেছিলাম। কাল কেউ এসেছিল? কই না তো, কেন? দেখলাম তুই ব্যালকনিতে ঝুলিয়ে রাখা ব্যাগটা উপরে টানলেই, তাই মনে হলো কেউ কিছু দিয়ে গেল তোকে। না না। তাহলে ওই সুরটা বেজে ওঠার সাথে সাথে জানালা খুললি কেন কাল? গলার স্বরটা এবার একটু চড়া করেই বলে অনিন্দ। সুর? কোন সুর? আমি সব শুনেছি এবং সব দেখেছি আকাশ, কিছু লোকস না। ওই সাইকেলটা কিসের? আকাশের চোখ মুখ দেখেই অনিন্দ বুঝতে পারছিল যে সে সব জানে, এবং ওর চোখে মুখে এও স্পষ্ট যে ও বলতে ভয় পাচ্ছে। কি হয়েছে বল আমায়। ভয় পাস না, তাহলে তোর জন্যই সেটা ভালো হবে। আর তোর মা বাবাকে যদি না জানানোর প্রয়োজন পড়ে তো আমি জানাবো না। তবে তার একটা শর্ত, যেটা হলো আমায় সব সত্যি বলতে হবে। দেখো অনিদা, ব্যাপারটা ভয়ের নয়। আমি একজনকে কথা দিয়েছি, সে বলেছে যেন তার ব্যাপারে কেউ জানতে না পারে। তবে আমি তো জেনে গিয়েছি, সবটা নয়, বাকিটা জানতে চাইছি। হ্যাঁ, তবে 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 বাদ দে, কি ব্যাপার সেটা বল আগে। আকাশ হাত থেকে ব্রাশটা রাখলো তাদের ঘরের দালানে। তারপর সে বলতে লাগলো। সেদিন রাতে আমি নিজের ঘরের জানালার সামনে বসে পড়াশোনা করছিলাম, পরীক্ষা তাই। তো হঠাৎই একটা সুর ভেসে এলো আমার কানে। আমি সঙ্গে সঙ্গে বই খাতা রেখে জানালার বাইরের দিকে তাকাই, আর দেখি এই জায়গাটায় আমাদের মতোই বয়সী একটা মেয়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন সুরটা বন্ধ ছিল। এত রাতে আমাদের বাড়ির সামনে ওর দাঁড়ানোর কোনো কারণ বুঝতে পারলাম না। আমি ওকে চিনতামও না, তাই জানালা থেকে মুখ সরিয়ে আবার নিজের পড়াশোনায় মন দিলাম। তবে হঠাৎ আবার সেই সুরটা বেজে উঠল, তাই আমি আবার জানালার বাইরে তাকালাম আর দেখলাম মেয়েটা একভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম সে আমায় কিছু বলতে চায়, তাই মুখে কয়েকবার ফিস ফিস করে বললাম, কে তুই? সে আমায়
হাত দিয়ে ইশারা করে বলল, ব্যালকনিতে ঝুলনো ব্যাগটায় কিছু একটা আছে, সেটা আমায় দেখতে। আমি বেশ অবাক হয়েছিলাম। যদি কিছু দেওয়ারই থাকতো তাহলে এত রাতেই বা কেন আসলো সে? দিনের বেলায় আসতে পারতো। তবে আর না ভেবে আমি ব্যালকনিতে গিয়ে ব্যাগটা উপরে নিয়ে এলাম। আর সেটা উপরে আনতেই দেখি ওটার ভেতরে একটা কাগজ। কাগজটা ঘরে নিয়ে এসে খুললাম। সেটায় লেখা ছিল, আমার নাম নিশি। যেদিন যেদিন রাত্রে পড়াশুনো করবি তখন আজকের মতোই একটা সুর শুনতে পাবি, আর বাইরে এসে আজকের মতোই একটা কাগজ নিয়ে যাবি। প্রথম দিন সম্পূর্ণটা বুঝতে একটু প্রবলেম হয়েছিল। তবে তারপর থেকে যেদিনই আমি রাত জেগে পড়াশোনা করি, একটা করে কাগজ ঠিক একইভাবে আসতে থাকে আমার কাছে। প্রায় 4-5টার মতো এরকম কাগজ জমা হয়েছে আমার কাছে, যার ভেতরে লেখাগুলো খুবই সাধারণ। তবে ও এত রাতে কেন এগুলো আমায় দিতে আসতো তা আমি জানি না। জানতে চেয়েছিলাম, তবে কোনো উত্তর পাইনি। আচ্ছা, কাগজগুলো কোথায়? ঘরেই আছে। আচ্ছা, যা গিয়ে নিয়ে আয় তো একবার। আকাশ উঠে ঘরের ভিতরে চলে যায়। অনিন্দ ভাবে যে তার মানে সেই সাইকেলটা একটি মেয়ে চালায়, যার নাম নিশি। তবে তাকে আকাশ দেখতে পারছে, কিন্তু অনিন্দ দেখতে পারছে না। তাই বা কেন? কিছুই বুঝতে পারে না অনিন্দ। এখনো অনেক প্রশ্নের জট পাকিয়ে রয়েছে তার মাথায়। যেমন, কে এই নিশি? কেন সে আসে? কেনই বা সে কাগজ দিয়ে যায় আকাশকে? আর কী বা লেখা থাকে ওগুলোতে? আবার এটাও হতে পারে যে আকাশ যা যা বলছে, যা যা শুনছে বা যা যা দেখছে তা ওর ভ্রম ছাড়া আর কিছুই নয়। সেদিন সন্ধ্যায় নিজের সাইকেলের টায়ারটা লিক হয়ে যাওয়ার জন্য পাড়ার সুবেশ মিত্র রিপেয়ারিংয়ের দোকানে নিয়ে আসে অনিন্দ। দোকানে একটু ভিড় ছিল, তাই অনিন্দকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। সাইকেলটা সুবেশ মিত্রর সামনে রেখে পাশের দোকানে গিয়ে একটা চা নিয়ে বসে অনিন্দ। চায়ের ভারে চুমুক দিতে দিতে ফেসবুকের নিউজ ফিডটায় চোখ বোলাতে থাকে সে। আর তখনই ফেসবুক ফ্রেন্ড সাজেশন লিস্টে একটা অ্যাকাউন্ট ভেসে আসে তার চোখের সামনে। রনি, তোর সাইকেলের কি হয়েছে? সুবেশ মিত্র নিজের দোকান থেকে জিজ্ঞেস করে অনিন্দকে। সঙ্গে সঙ্গে মোবাইলের পাওয়ার বাটনটা চেপে রেখে অনিন্দ গিয়ে দাঁড়ায় তার সামনে। আরে, লিক আছে পেছনের টিউবটা। আচ্ছা দাঁড়া, একখান বিড়ি খাই আলোই, তারপর দিলাসি। হ্যাঁ, ঠিক আছে। অরিন্দ দোকানের একটা পাটাতনের উপর গিয়ে বসল। আর এদিক ওদিক তাকাতেই হঠাৎ সুবেশ মিত্রর পুরনো সাইকেলগুলো যেখানে সাজানো থাকে সেখানে চোখ যেতেই চোখটা আটকে যায় অনিন্দর। সে দেখে সেই সাইকেলটা সেখানে দাঁড় করানো রয়েছে, যেটা অনিন্দ গত 2 দিন রাতে তাদের রাস্তায় দেখেছে। সেখান থেকে উঠে সাইকেলটার দিকে এগিয়ে যায় অনিন্দ, আর ভালো মতো সাইকেলটার সামনে এবং পিছনে দেখতে থাকে। ঠিক একই রকম গোলাপি রং, আর ঠিক একই জায়গাগুলো রং চটা। অনিন্দর কোনোভাবেই বুঝতে অসুবিধা হলো না যে এটাই ওই সাইকেলটা। তবে এই সাইকেলটা এখানে কি করছে? সবকিছু গুলিয়ে যায় অনিন্দর মাথায়। কি হচ্ছে এসব?
তাহলে এর সাথে কি সুবেশ মিত্রর কোনো হাত আছে ভাবে অনিন্দ। সে আবার গিয়ে বসে সেই পাটাতনে। সুবেশ মিত্র তখনও বিড়িতে শুক টান দিচ্ছেন। কিছুক্ষণ পর অনিন্দ জিজ্ঞেস করে, আচ্ছা কাকা, বলছে কি একটা কথা ছিল। কি কইয়া ফেল। ওই যে ওই সাইকেলটা কার গো? কোনটা? ওই যে গোলাপি লেডিস সাইকেলটা। আরে বাপ, আর কইস না ওই সাইকেলের কথা। মহা সমস্যায় পড়ছি ওই গেলে নিয়া। কেন, কি হয়েছে? আরে এর আগে 2 জন আমার কাছ থেকে কিনে নিয়ে গেছিল সাইকেলটা। প্রথমজন 2 দিন বাদে ফেরা দিল, আর দ্বিতীয় জন 3 দিনের মাথায়। কেন ফিরিয়ে দিল কেন? আরে 2 জনের ওই বক্তব্য সাইকেলটা নাকি রাইট হইলেই উড়াও হইয়া যায়, আবার সকালে নাকি ঘরের বাইরে পইরা থাকে। এইটা কখনো একটা কথা হইল? হুর? আমার কষ্ট কইরা সাইকেলটা ঠিক করাটাই বেকার হইল এখন। কেন, খারাপ টারাপ ছিল নাকি সাইকেলটা? খারাপ আর কইতে, অ্যাক্সিডেন্ট করো সাইকেল। নিজের কতর খাটাইয়া হেইডারে ঠিকও করলাম। এখন কিনা কার সাইকেল ছিল এটা? আরে হঠাৎই সুবেশ মিত্রর রাগুটে ভাবটা মুছে যায় তার মুখ থেকে, আর একটা মন খারাপের অভিব্যক্তি লক্ষ্য করা যায়। তারপর তিনি বললেন, আরে এইটা পাশের পাড়ার অধীর গুপ্তর মেয়ের সাইকেল। তা সেই মেয়েটারই অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? হ্যাঁ। কিভাবে? কি আর কমু, অধীর গুপ্তা তো আর আঙ্গমাতর লোক না, অনেক সম্মানীয় আর পয়সাওয়ালা। তাগো ওই স্ট্যাটাস বজায় রাখার জন্য মাইয়াডারে তাই প্রতিনিয়ত পড়াশোনা নিয়ে চাপ দিত। এমন না মাইয়াটা পড়াশোনা করতো না, বাড়ি থেকেও কম বাইরে যাইতো, পড়াশোনাও করতো। তবে আগের বছর ওই কি যেন পরীক্ষাটার নাম বল না, ওই যে প্রথম বড় পরীক্ষা কয় কি যেন? মাধ্যমিক? হ্যাঁ, মাধ্যমিক। আগের বছর যেদিন রেজাল্ট বাইর হইল, সেদিন মাইয়াটা নিজের স্কুলে রেজাল্ট আনতে যায়। আর হয়তো হেরম বাপ মায়ের মন মতো রেজাল্ট করতে পারে নাই, খুবই ভয় পাইয়া গেছিল। স্কুলের ম্যাডাম স্যাররা নাকি অনেক বুঝায় টুজায় বাড়ি পাঠাইছিল। তারপর সাইকেল চালাইতে চালাইতে বাড়ি ফিরতেছিল। তবে ওই মাথা থেকে মায়ের বাপের মার বকা খাওয়ার ভয় হটে নাই। অন্য মনস্ক হইয়া সাইকেল চালাইতে চালাইতে গাড়ির তলায় পিসা গেছিল একেবারে। রে বাপ, কতই না বয়স ছিল মাইয়াটার, আমার পোলার মতনই। বেশ সুন্দর ফুটফুটে ছিল দেখতে। আমার সাথে গুপ্তবাবুর পরিচয় অনেক বছরের। তখন আর ওই সাইকেলটা চালানোর মতো কেউ ছিল না, তাই আমার কাছেই দিয়া গেছে। গুপ্তবাবু এখনো আইলে কত দুঃখ করে মাইয়ারে নিয়া। আমি সান্ত্বনা দিই, কি আর কমু। সেদিন ওই কথা শুনে আমারই চোখ ভিজা গেছিল, আর পুরি বাপ হইয়া। আর কথাটা এগিয়ে নিয়ে যেতে পারে না সুবেশ মিত্র। তার হাতের বিড়িটা আঙুলের ফাঁকে নিভে এসেছে। অনিন্দ একভাবে শুনছিল সবটা। সুবেশ মিত্র মিনিট 5 মধ্যে অনিন্দর সাইকেলের লিকটা সারিয়ে দেয়। দাম মিটিয়ে অনিন্দ বাড়ির রাস্তা ধরে। না, সাইকেলটা চালিয়ে আর যেতে ইচ্ছে করছিল না তার। ডান হাতে সাইকেলের একটা হ্যান্ডেল ধরে হাঁটছিল সে। তখনই একটা ফোন আসে অনিন্দর ফোনে। কথা বলার পর যখন আবার ফোনটা পকেটে ঢুকাতে যায়, তখন অনিন্দর মোবাইলের স্ক্রিনে চোখটা আটকে যায়। দোকানে বসে যেই ফেসবুক আইডিটা চোখে পড়েছিল তার, সেটাই এখন অনিন্দর চোখের সামনে উদ্ভাসিত। আইডিটার নাম শুধু নিশি। প্রোফাইল পিকচারে অনিন্দ একটি মেয়ের ছবি দেখতে পায়, যাকে স্বাভাবিকভাবেই অনিন্দ চিনতে পারে না। প্রোফাইল পিকচার ওপেন করতেই সবটা পরিষ্কার হয়ে যায় তার কাছে। মেয়েটিকে অনিন্দ না চিনলে কি হবে?
সে সেখানে একটা জিনিস চিনে ফেলেছে, যেটা হচ্ছে ওই গোলাপি রঙের লেডিস সাইকেলটা। আগে যদিও অনিন্দ বুঝেছিল যে এটাই নিশির অ্যাকাউন্ট, তাও এবারে সে শিওর হয়ে গেল। আইডিটা ভালো মতো দেখে অনিন্দ। লাস্ট পোস্ট 1 বছর আগেই দেখাচ্ছে। ফটোস অপশানে গিয়ে অনিন্দ ছবিগুলো দেখে। সত্যি সুবেশ মিত্রর কথা অনুযায়ী খুবই সুন্দর এবং ফুটফুটে একটি মেয়ে এই নিশি। আইডিতে শেয়ার করা পোস্টগুলো বেশ মজাদার, খুবই সাধারণ কয়েকটি জোকস শেয়ার করা। তবে প্রত্যেক পোস্টের মধ্যে 10 কি 12 দিনের মধ্যে একটা অন্তর। বোঝা যায় অনলাইনে খুবই কম আসতো সে। আরও কিছুক্ষণ আইডিটা দেখার পর মোবাইলটা বন্ধ করে পকেটে রেখে দেয় সে। আর পকেটে হাত দিতেই বেশ কয়েকটা কাগজ উঠে আসে তার হাতে। না, অচেনা বা অজানা কাগজ নয়। আজ সকালেই আকাশ এই কাগজগুলো দিয়েছে তাকে। কাগজগুলো সবই এর আগেও পড়ে ফেলেছে অনিন্দ, তবে আবার বের করে সেগুলো পড়তে থাকে অনিন্দ। প্রথম কাগজে লেখা, বেশি রাত করে পড়িস না, শরীর খারাপ করবে। দ্বিতীয় কাগজে লেখা, টেনশন করিস না, পরীক্ষা ভালোই হবে। আর এমনিতেও এটাই জীবনের শেষ পরীক্ষা নয়, আরও অনেক সুযোগ আসবে জীবনে। তৃতীয় কাগজে লেখা, অঙ্কের অংশীদারি করবার চ্যাপ্টারের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করে নিস, অনেক বড় বড় হয় ওগুলো। এই তৃতীয় দিনের কাগজটায় আকাশ একটা প্রশ্ন লিখেছিল নিশিকে, যেটা হচ্ছে, তুই কে, কোথায় থাকিস? তবে নিশি এই উত্তরে কিছু লিখেনি। তাই পরের কাগজটা বের করে অনিন্দ। সেখানে লেখা, প্রিপারেশন যেমনই হোক না কেন, মন মরা হয়ে পরীক্ষা দিতে ঢুকবি না কিন্তু একদম। আর রেজাল্টের দিন একা একা রেজাল্ট আনতে যাবি না, কাউকে সঙ্গে নিয়ে যাস। এই কাগজের নিচেও আকাশ লিখেছে একটা কথা, যেটা হচ্ছে, কেন? এর উত্তরে নিশি লিখেছে, অনেক কারণ আছে, এসব এভাবে বলা যায় না, তবে তুই কিন্তু একা একা যাবি না। এরপরে আরো কয়েকটা কাগজ ছিল বটে, তবে সবকটারই বক্তব্য প্রায় এক। তাই কাগজগুলো আবার পকেটস্থ করে অনিন্দ। অনিন্দর মনে পড়ে গত 2 দিন আগে যখন সে নিশির সাইকেলটার পিছু করেছিল, তখন সাইকেলটা প্রথমে যেই বাড়িটায় দাঁড়িয়েছিল সেটার জানালা খুলে গিয়েছিল। তারপর সাইকেলটা চলে যাওয়ার পর আবার জানালা বন্ধ হয়ে যায়। সেই বাড়িতেও একটি মেয়ে আছে, যে কিনা এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে। অনিন্দ বুঝতে পারে নিশি সেই মেয়েটার কাছেও ঠিক একই রকমভাবে কাগজ পৌঁছে দিয়েছে। এখন অনিন্দর কাছে সবটা পরিষ্কার। বর্তমান সকল পরীক্ষার্থীদের নিশি তার নিজের বন্ধু মনে করে। সে চায় না যেভাবে তার মৃত্যু হয়েছে বা যেভাবে সে প্রতিনিয়ত এই সিলেবাস এবং পারিবারিক চাপে ভুগেছে, সেই একইভাবে অন্য আর কেউ ভুগুক। তাই সে পরীক্ষার আগে তার বন্ধুদের সাইকেলে করে কয়েকটা কাগজের মাধ্যমে কিছু সাধারণ কথা লিখে যায়, যাতে কেউ পরীক্ষার আগে অযথা চিন্তা না করে। সবারই মা বাবা এই পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত থাকেন এবং নিজেদের মান বজায় রাখার জন্য প্রতিনিয়ত চাপ দিয়ে থাকেন তাদের সন্তানদের উপর। একটা সময় তারা বুঝতে পারেন না কতটা চাপ সেই ছেলেটা বা মেয়েটা নিতে পারে বা নিয়ে এসেছে। তাই এই সব ঋণাত্মক ঘটনাগুলির মধ্যে কিছু সাধারণ বার্তা সে পৌঁছে দিতে চায় তার বন্ধুদের মধ্যে, যাতে তারা একটু হলেও আশ্বস্ত হয়। নিশির প্রতি ধীরে ধীরে একটা শ্রদ্ধা তৈরি হয় অনিন্দর। নিশির কথাই ভাবতে ভাবতে অবশেষে বাড়ির সামনে পৌঁছে যায় অনিন্দ।
রাত তখন 1টা। অনিন্দ আবারও সেই কৃষ্ণচূড়া গাছটার সামনে এসে দাঁড়িয়েছে। সে আবারও অপেক্ষা করছে নিশির জন্য। অনিন্দ ঠিক করেছে যে আজ সে নিশির সাথে যাবে। না, আগের দিনের মতন অমন লুকিয়ে লুকিয়ে বা পিছু পিছু নয়, সে নিশির সাথেই যাবে। ভয়টাও এখন আর নেই। সময় গড়াতেই প্রতিদিনের ন্যায় আবারও সেই সুর ভেসে এলো অনিন্দর কানে। ধীরে ধীরে সেই সুর আরো গাঢ় হতে লাগলো। অনিন্দ তার ডান দিকে অর্থাৎ রাস্তার উত্তর দিকে দেখে, আর সাথে সাথে বিস্মিত এবং হতবাক দুইই হয়। এটা কি দেখছে সে? ঠিক আগের দিনের মতোই সেই সাইকেলটা এগিয়ে আসছে, কিন্তু আজ সাইকেলটা ফাঁকা নয়। একটা কিশোরী দেহও রয়েছে সাইকেলটার উপর। মেয়েটাকে চিনতে পারে অনিন্দ। ওকে সে সন্ধেবেলা নিশি নামের ফেসবুক আইডিটাতে দেখেছিল। তবে আজ হঠাৎ নিশিকে কেন দেখা যাচ্ছে তা বুঝতে পারে না সে। নিশি ধীরে ধীরে সাইকেলে প্যাডেল করে এগিয়ে এলো, আর অনিন্দ গিয়ে তার পথ আটকে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ নিশিকে ভালো মতো দেখে অনিন্দ। বয়স একজন মাধ্যমিক পরীক্ষার্থীর মতোই, 16-র আশেপাশে। সারা মুখে একটা লাবণ্য যেন জলজল করছিল জ্যোৎস্নার আলোয়। মায়াবী দুটি চোখে যেন একরাশ সরলতা। ও দেশের মানুষ বলে চুলগুলো উস্কো খুস্কো নয়, সুন্দর করে বাঁধা। তো তোর নাম নিশি? সে মাথাটা খানিকটা নিচু করে বলল। হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলবি আমায়? কি? এতদিন আমি শুধু সাইকেলটাকে কেন দেখছিলাম, তোকে কেন দেখিনি? আজ যেমন দেখছি। নিশি কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, যারা আমার সম্পর্কে জেনে যায় তারাই একমাত্র আমায় দেখতে পায়। যেমন তুমি সব জেনে গিয়েছো। তাতে তোর ভালো লাগছে না খারাপ লাগছে? খারাপ। কেন? এভাবে সবাই যদি আমার সম্পর্কে জেনে যায় তাহলে আমি তো আর আমার বন্ধুদের সাথে দেখা করতে আসতে পারবো না। তাই। তুই চিন্তা করিস না, আমি কাউকে কিছু বলবো না। শুনে গাল দুটো খানিকটা প্রসারিত করলো নিশি। আচ্ছা, তুই এখন সাইকেল থেকে নাম। কেন? আমার তো অনেকগুলো কাজ আছে এখন, তাই সাইকেল লাগবে। তুই নাম না, তারপর বলছি। নিশি নেমে দাঁড়ায়, আর অনিন্দ সাইকেলে চাপে। বস পিছনে। এটা কি করছো? তোর কষ্ট হয় না প্রতিদিন এভাবে সাইকেল চালাতে? তা হয় একটু, তবে আমার বন্ধুদের সাথে কয়েকটা কথা আছে, ওগুলো বলাও তো জরুরি। তাই। ঠিক আছে, আজ তাহলে আমি সাইকেল চালাই। কোথায় যেতে হবে বল, আমি তোকে নিয়ে যাচ্ছি। সাইকেলের কেরিয়ারে উঠে বসে নিশি, আর অনিন্দ সাইকেল চালানো শুরু করে। তুই কিন্তু অনেকটা বোকা জানিস। হ্যাঁ, সেটা আমার মাও বলতো। তুমি কেন বলছো? তুই যেভাবে সাইকেল চালাস সেটা দেখলে তো মানুষ ভয় পাবে, আর ধীরে ধীরে তোকে সবাই জেনে যাবে। তাই জন্যেই তো রাত্রে বেরোই। আরে রাতেও তো লোকজন জানালা দিয়ে দেখতে পারে নাকি, যেমন আমি দেখেছিলাম। সাইকেলটা চালাতে চালাতে অনিন্দ লক্ষ্য করে যতবার সে প্যাডেল মারছে সেই প্যাডেলের সাথে সাথেই তাল মিলিয়ে যেন অনবরত সেই সুরটা বেজে চলেছে। তাই অনিন্দ জিজ্ঞেস করে, আচ্ছা এই সুরটা কিসের বলতো? এটা দিয়েই তো আমি আমার বন্ধুদের জানাই যে আমি এসেছি।
তারপরেই তারা ঘরের জানালায় আমার জন্য অপেক্ষা করে। অনিন্দ আর কিছু বলে না। যেই যেই বাড়িগুলোয় নিশি দাঁড়াতে বলে অনিন্দ সেখানেই দাঁড়ায়। তবে তাকে যাতে বাকি কেউ দেখতে না পায় তাই সে একটু আড়াল হয়ে থাকে। কারো কারো সাথে জানালায় গিয়ে কথাও বলে আসে নিশি। যারা ওর সাথে কথা বলে তারাও কতটা খুশি ওর মতো বন্ধু পেয়ে। তাদের দেখলে মনে হয় তাদের জীবনে নিশি ছাড়া যেন আর কোনো বন্ধুই নেই। সবাই অনেক ভালোবাসে নিশিকে, যেমনটা নিশি তাদের ভালোবাসে। তবে তারা কেউই নিশির ব্যাপারে জানে না। হয়তো আকাশের মতো অনেকেই জানতে চেয়েছে তার কাছে, কিন্তু তাদের হয়তো নিশি কিছুই বলেনি, শুধু কর্তব্য করে গেছে। বন্ধুদের প্রতি তার কর্তব্য দেখে অনিন্দ বারবার মুগ্ধ হয়। ধীরে ধীরে নিশির প্রতি শ্রদ্ধার সাথে সাথে একটা ভালো লাগা তৈরি হয় অনিন্দর। তাই এরপর থেকে বহুবার নিশির সাথে গিয়েছে অনিন্দ। না, নিশি অমত করেনি। নিশির কাজ শেষ হয়ে গেলে অনিন্দ তাকে শহরতলির নানান জায়গা ঘুরিয়ে দেখাতো, যেগুলো নিতান্তই সাধারণ, তবে নিশির সেগুলো দেখতে খুবই ভালো লাগতো। আর অনিন্দরও তাকে ওভাবে ঘোরাতেও ভালো লাগতো। এরপর পরীক্ষা শেষ হয়ে গেলে নিশির আর এদিকে আসার দরকার ছিল না। তবে সে আসে মাঝে মাঝে অনিন্দর সাথে দেখা করতে। সেই রাতগুলোতে ঠিক একইভাবে সেই অজানা বাদ্যযন্ত্রের সুরটা বেজে ওঠে, আর অনিন্দ দোতলার জানালা দিয়ে তাকে দেখলেই দৌড়ে নিচে চলে যায়। শুনছিলেন টার্ন অফ লাইটস অ্যান্ড লিসেনের আজকের গল্প নিশি। আজকের গল্প নিয়ে আমার তেমন কিছু একটা বলার নেই। জানি না কতটা কি বোঝাতে পারলাম এই গল্পের মাধ্যমে, এও জানি না সবাই কতটা কি বুঝতে পারলো। শুধু এটুকু জানি, নিশির মতো আরও অনেক ছেলেমেয়েরাই রয়েছে আমাদের সবার আশেপাশে কিংবা আয়নার সামনে। হয়তো এই গল্পের মতো তারা আমাদের কাছ থেকে হঠাৎ হারিয়ে নাও যেতে পারে, তবে তারা বেঁচে থাকে হারিয়ে যাওয়ার মতোই। একমাত্র হারিয়ে গেলেই আমরা তাদের খবর পাই। এটাই যেন এখনকার প্রথা। হারিয়ে যাওয়ার পর আমাদের ভালোবাসার মানুষের অভাব হয় না, আমাদের নিয়ে দুঃখ করবার মানুষের অভাব হয় না, বন্ধুর অভাব হয় না। আমাদের আজকের গল্পের মধ্যে দিয়ে হয়তো সেটারই দূরীকরণ করবার চেষ্টা করা হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। কথা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ সুস্থ থাকুন। আর আজকের গল্পটা, না না গল্প নয়, বার্তাটা আরও কয়েকজন নিশির কাছে পৌঁছে দিন। শুভরাত্রি।